একটা মেসেজ শুরুতে দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে মোস্তফা সরোয়ার এই অতি চালাক মানুষকে কে পছন্দ করলো? অনেকে মনে করে আসিফ নজরুল। না না, সেটা ঠিক না। কে আসেন যেটা দেখি। সত্যিকার অর্থে সবচেয়ে বিতর্কিত মানুষ একজন মোহাম্মদ আসিফ নজরুল। যে তিনি যে আসিফ নজরুল সহ আরো বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে টোটাল 20 জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, যদি পারেন সংস্কার করেন, যদি পারেন মানুষের নিরাপত্তা দেন, আর যদি না পারেন তাহলে নির্বাচন দিয়ে আপনি এই মুহূর্তে সরে যান। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনারা সকলে জানেন যে একের পর এক কিন্তু কট খেয়ে যাচ্ছেন উপদেষ্টা আসিফ নজরুল। এমনকি মান সম্মান ইজ্জত সবে হারিয়ে বসেছেন ইতিমধ্যেই, যার ফলে কিন্তু এখন আর সাংবাদিকদের সামনে আসতেও লজ্জা পাচ্ছেন তিনি। আজ কিন্তু আরো একটি কট খেতে যাচ্ছেন এই আসিফ নজরুল। হ্যাঁ দর্শক, এই টপিকটি কিন্তু আমাদের আজকের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন, কারণ দেশের রাজনীতির পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে খুবই ভয়াবহ। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। এই অতি চালাক মানুষকে কে পছন্দ করলো? অনেকে মনে করে আসিফ নজরুল। না না, সেটা ঠিক না। কে আসেন যেটা দেখি। বাংলাদেশে চলতেছিল কাজল রানীর গুমের ঘটনা, একের পর এক গুম থেকে ফিরে আসার জানাচ্ছে আয়না ঘরের গল্প। সারা দুনিয়ার মানবাধিকার সংস্থা থেকে প্রবল চাপ হাসিনা সরকারের উপরে এইসবের একটা গ্রহণযোগ্য তদন্ত করার। দেশে তৈরি হইল এক শক্তিশালী সংগঠন মায়ের ডাক। হাসিনার সামনে তখন দুইটা কাজ, বিদেশিদের বুঝানো দেখো গুম বাংলাদেশে নতুন না, এই যে জিয়াউর রহমানের আমলে গুম হয়েছিল অনেক 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 খোঁজই পাওয়া যায় নাই, তদন্ত হয় নাই, বাংলাদেশের মতো দেশে এটা করা যায় না বাবা, এত চাপাচাপি কইরো না। আর দুই নম্বর হইতেছে দেশে দেখানো গুম তো জিয়া করছে, বিএনপি করছে, আমরা করলেই দোষ। তৈরি হইল মায়ের কান্না নামের সংগঠন। ওই যে পিটার হাসের সাথে গুতাগুতি করতে গেছিল না, ওই যে ওইটা বিশিষ্ট সাংবাদিক তাসনিম খলিল ফতোয়া দিল জিয়ার আমলে এটা গুলি। তো তাসনিম খলিল এখন তো গুম কমিশন হয়েছে, তো এই গুমের কেন তদন্ত করে না গুম কমিশন? যাই হোক, আজ এইবার দেখি জিয়ার আমলে কি ঘুমেছিল। ঘুম বইলা যেটা চালানোর চেষ্টা করে সেটা আসলে একটা সেনা বিদ্রোহ। 1977 সালে বিমান বাহিনীতে বিদ্রোহ হয়, তারিখটা 2 সেপ্টেম্বর। একই মাসে বগুড়া ক্যান্টনমেন্টে 30 সেপ্টেম্বর সেনাবাহিনীর সিগন্যাল কোর বিদ্রোহ করে। 2 অক্টোবর ভোরবেলা আর্মি ফিল্ড সিগন্যাল ব্যাটালিয়নের শেখ আব্দুল লতিফ একটা ক্র্যাকার ছুড়ে এবং রাইফেলে গুলি ছুড়ে। এটা পুরো পরিকল্পিত সংকেত। এই সংকেত শুনে শত শত সৈন্য তাদের ব্যারাক থেকে বেড়ায় অস্ত্রাগার লুট করে। এইটা একটা শাস্তিযোগ্য অপরাধ। এই সৈন্যদের সাথে শীঘ্রই পাশের কুর্মিতলা বিমান ঘাটের কয়েকশো বিমান কর্মী যোগ দেয়। প্রায় ভোর রাতে কেন্দ্রীয় অর্ডিন্যান্স ডিপোতে প্রায় 700 সৈন্য এবং বিমান কর্মীরা আক্রমণ করে, যারা অস্ত্র এবং গোলা বারুদ লুট করে। সেনানিবাসে অব্যাহত সশস্ত্র বিপ্লবের আহ্বান জানায় লিফলেট ছড়ায় দেওয়া হয় সৈনিকদের মাঝে। সকাল 5টায় রেডিও স্টেশন দখল করে বিমান বাহিনীর সৈনিকেরা, যারা একটা বিপ্লবী সরকার গঠনের ঘোষণা করছিল। বিমান বাহিনীর সার্জেন্ট আফসার ঘোষণা করলো একটা বিপ্লব হয়েছে, দেশ পরিচালনার জন্য একটা বিপ্লবী পরিষদ গঠন করা হয়েছে এবং এই আফসার সেই বিপ্লবী পরিষদের প্রধান। এমনকি নিউ ইয়র্ক টাইমসেও এই বিদ্রোহের খবর, রেডিও সেন্টার দখলের খবর এবং সেনাবাহিনীর বিপ্লবী পরিষদ গঠনের খবর এইটা প্রকাশিত হয়েছিল। এবং এই বিদ্রোহের সময় 11 জন বিমান বাহিনীর কর্মকর্তা নিহত হয়। শুধু তাই না, একজন বেসামরিক বিমান বাহিনীর কর্তার সন্তান নিহত হয়। গ্রুপ ক্যাপ্টেন রাস মাসুদ, গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরী, উইং কমান্ডার আনোয়ার শেখ, স্কোয়াড্রন লিডার মতিন, ফ্লাইট লেফটেন্যান্ট শওকত জান চৌধুরী, ফ্লাইট লেফটেন্যান্ট সালাউদ্দিন মোহাম্মদ, ফ্লাইং অফিসার মাহবুল আলম, ফ্লাইং অফিসার আখতারুজ্জামান, পাইলট অফিসার MH আনসার, পাইলট অফিসার নজরুল ইসলাম, পাইলট অফিসার শরীফুল ইসলাম। শুধুই না, বিদ্রোহীরা স্কোয়াড্রন লিডার সিরাজুল হকের 16 বছর বয়সী ছেলে মাসুম বাচ্চা মোহাম্মদ এনামকেও হত্যা করে। এই বিদ্রোহ কোনো কল্পিত ঘটনা না। রেডিও স্টেশন দখল করে রাষ্ট্র ক্ষমতা দখলের ঘোষণা দেওয়া হয়েছিল, বিদেশি মিডিয়াতে ছাপা হয়েছিল। এখন সেনা বিদ্রোহ হইলে খুনাখুনি করলো, কি করবে সরকার? যে কোনো সরকার কোর্ট মার্শাল করবে, তাই তো? ঠিক কিনা? নাকি বলবে মেরা সব কলসির কোনা, তাই বলে কি প্লেন দেবো না? সেনা বিদ্রোহ হয়েছে, সেটা দমন করা হয়েছে। সেনা বিদ্রোহ যারা করে তারা জানে সেনা বিদ্রোহ যদি সফল না হয় কোর্ট মার্শাল হবে, এটা জানে। দায়ীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়েছে। সারা দুনিয়া এটাই নিয়ম। সারা দুনিয়া যে কোনো দেশে সেনা বিদ্রোহ করলে ঠিক একই ঘটনা ঘটবে, কোনো আলাদা কিছু ঘটবে না, সম্ভব না। তাহলে জিয়া সরকারের দোষ কোথায়? এটাকে গুম কেন বলা হইতেছে? এটা গুম বলার কোনো কারণ আছে? গুম মানে তো কাউকে ধরে নিয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তার কোর্ট মার্শাল হচ্ছে, তার লিখিত পরিচিত আছে তো, তার একটা আইন আছে তো, তার নাম আছে, তাদের বিচার হচ্ছে তো, যেরকমই বিচার হোক। প্রেসিডেন্ট মুসের সরকার গুম কমিশন করেছে, সেই গুম কমিশনগুলো গুম বলে না, না বলার পিছনে যুক্তিযুক্ত কারণ আছে, সেই জন্য বলে না। যাই হোক, এই যে হাসিনার বয়ান, সেটা তো সে পলিটিক্যালি বলছে, মায়ের কান্না নামে সংগঠন করছে। এটা বাইরে সে কালচারাল অ্যাসেট বানাইছে ক্যাম্পেইন করার জন্য। কি কি অ্যাসেট বানায়? মানচিত্র বানাইছে ফুয়াদ চৌধুরীকে দিয়ে, নাম দিছে গণফাঁসি 77। বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ করছে, নাম দিছে নাটের গুরু। আর এটা টেলিছবি করেছে সিআইএ ফান্ডে, নাম হইতেছে আয়েশা। আনিসুল হক আয়েশা মঙ্গল নামে এই উপন্যাসটা লিখেছিল ওই বিমান বাহিনীর বিদ্রোহ নিয়ে। সেই উপন্যাসকে 2018 সালে টেলিছবিতে রূপ দেয় একজন পরিচালক, বিশেষ পরিচালক। কে সে? মোস্তফা সারোয়ার ফারুকী।
ওইখানে দেখানোর চেষ্টা করেছে জিয়া রহমানের আমল কত খারাপ ছিল, হেনা ভোট করেছিল, গুম হইতো। জিয়া একটা নিষ্ঠুর লোক ছিল, নিষ্ঠুর শাসক ছিল। বলা হয়েছে গুম করা হয় অসংখ্য অফিসারকে। এই মোস্তফা সরোয়ার ফারুকী পত্রিকায় লিখেছে সিনেমার আয়েশার স্বামী যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল সে গুম হয়েছিল। লিখিচ্ছে আয়েশারা যখন গুম হয়ে যাওয়া কিংবা আইন বহির্ভূতভাবে গ্রেপ্তার হওয়া স্বজনদের মুক্তির দাবিতে চোখের পানি বিসর্জন দেয়, তখন সে আবেগ রাষ্ট্রকে যে বিন্দুমাত্র নাড়া দিতে পারে না। ফারুকী স্ট্যাটাস দিয়া জানায় যে ওই কেন ওই সময়ের গুমের কথা বলছে, কেন এখনকার গুমের কথা, মানে হাসিনার আমলের গুমের কথা করছে না। বুঝছাও, মানে এই সময় গুম হয়েছিল। বিশিষ্ট আমিল স্পেন্সার, প্রথম আলোর আনিসুল হক আর মোস্তফা সরোয়ার ফারুকীর যে মেল বন্ধন, এটা অনেক দিনের কেমিস্ট্রি। পত্রিকায় লিখিচ্ছে ফারুকীর জীবনের সেরা কাজগুলোর অধিকাংশের পেছনেই যে আরেকজন ব্যক্তির ভূমিকা আছে, তিনি হলেন সাহিত্যিক আনিসুল হক। উপরে উল্লেখিত কয়েকটি টেলিফিল্ম ছাড়াও ফারুকীর প্রথম দিককার প্রশংসিত কাজগুলোর অধিকাংশই হয় আনিসুল হকের উপন্যাস, ছোট গল্প অথবা সরাসরি চিত্রনাট্য অবলম্বনে নির্মিত। মরে যাই। তো ফারুকী তো আয়েশা বানায় তো ক্যাংদা বুক বসাইছিল, তার মানে তখন মনে প্রশ্ন আসে নাই কেন 2018 সালে হাসিনা ক্ষমতায় সে কেন গুম কমিশন করে নাই 1977 ঘটনায়? প্রশ্ন আসে নাই কেন? মানে প্রশ্ন আসে নাই কারণ সে সিআরআই এর ভাড়া খাটতে গেছিল। ফারুকী তখন সিআরআই টাকা দিছিল, তো বুঝলাম সেটা কও নাই তখন। এখন এটা গুম কমিশন হয়েছে। এই প্রফেসর ইউনূসের সরকার, তুমি যে সরকারের মন্ত্রী হয়েছো, ক্যাবিনেটে বসো, সেই সরকার করেছে। সেই 1977 সালের গুমের তদন্ত কেন করতে বলো না সেই গুম কমিশনকে? এখন তো তুমি ক্ষমতাবান, কও ক্যাবিনেটে কও, এটা সৎ উদ্যোগ হইতে পারে, সিনেমা বানাইতে পারো, ক্যাবিনেটে বসতে কবে না যে গুম কমিশন হয়েছে 1977 সালে, গুমের বিচার করো, তদন্ত করো। এখন আবার সে কইবে না, কারণ সিআরআই তো টাকা দিবে না। চালাক মানুষ। মোস্তফা সরোয়ার ফারুকীকে আসিফ নজরুল সিলেক্ট করে নাই, মানে যত দোষ নন্দ গোষ্ঠ যা হয় সব আসিফ নজরুলের কাঁধে চাপে। ইনফ্যাক্ট মোস্তফা সরোয়ার ফারুকীর সিলেকশনের সময় আসিফ নজরুলের ভূমিকাই ছিল না কোনো। এটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে, আমার নিজস্ব অনুসন্ধানে বাইরেছে সেই নাম যে এই মোস্তফা সরোয়ার ফারুকীর ঘৃণিত নামটা প্রস্তাব করছিল। কে সেটা? সে হইতেছে রেজওয়ানা হাসান, সুন্দরী কোটা হওয়া উপদেষ্টা। সামেসি করে কাম সাইরে নিল। আসিফ নজরুল খাইলো গ্যাল খায় ভূত হয়ে গেল, আর সে মহানন্দে কাম সাইরা ফাঁসি গায়ে বসে আছে। দেখিস কেমন চালাক, চালাকের চালাক। এই রেজওয়ানা হাসান মিশন নিছে ইন্ডিয়ান ইন্টারেস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করবে। মোস্তফা সরোয়ার ফারুকীর কেস সাকসেসফুলি করার পরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠছে, এই কাজে আরো অগ্রসর হয়েছে। দেখেন নিউজটা কি কইছে, ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে। তো কন্ত রেজওয়ানা কি পররাষ্ট্রমন্ত্রী না প্রধান উপদেষ্টা? সে তো পরিবেশ মন্ত্রী, তাও ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরকুরানি কেন? আমি তো এমনি গেলাই না, সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে, পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলার দরকার কি? এখন তো সাংবাদিকরা প্রশ্ন করেছে, কি করবো? সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনারা পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করেন, সেটা তো করবে না, কারণ এই মিশন তো তার নিজের মিশন। আপনাদের মনে আছে ইলিশ মাছ কেন ইন্ডিয়া পাঠানো হইলো, সেটা নিয়ে সে বয়ান দিতে আসছিল। কেন সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্রী? এখন কইতে পারেন সে তো ব্রিফিং করে সরকারের পক্ষে, মেনে নিলাম। এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং? তাই কইছে কয় নাই, বলছে নিজস্ব ক্যাপাসিটিতে নিজস্ব টাইমে ওর পাংখা গজাইছে। কইছে না যদি রাজনীতিবিদ হয়ে সংস্কার করে তাহলে 53 বছর তারা কি করেছেন? হ্যাঁ, তার মানে 53 বছর কোন সংস্কার হয় নাই। উনি সংস্কার বুঝে, চিন্তা করেন সংস্কার উনি কিটা করেছেন সুন্দরী উপদেষ্টা? আপনার টাইমে তো ঢাকার বাতাস সবচেয়ে দূষিত নাকি? তো কি সংস্কার করেছেন? মুখ খারাপ করতে ইচ্ছে করলে করলাম না আর কি। হ্যাঁ, এইটা তো আন্নার মন্ত্রণালয় কাজ নাকি? আর কি হয়ে গেছেন? হ্যাঁ, একেবারে ইন্ডিয়ার সাথে সম্পর্ক, হ্যাঁ, নতুন উপদেষ্টা বানানো, একেবারে পলিটিক্যাল পার্টির সাথে পাঙ্গা নিতে গেছে। হ্যাঁ, হারকিলিসটা সবচেয়ে বেশি বুঝেন, সবচেয়ে বেশি পারেন। ঢাকার এয়ার কোয়ালিটি বাড়াইতে পারেন না কেন? এটা বাড়ান, এটা তো আপনার কাজ। বাড়ায় দেখান যে দায়িত্ব নিচ্ছেন, সেটা পারেন করতে। 4 মাসে তো ড্রামাটিক পরিবর্তন করা দেওয়া যায় ঢাকার এয়ার কোয়ালিটি। দেখি কেন পারেন? এটা তো পারেন না। আসল কামে তো কোনো সেটব্যাট নাই, যদি বোমবাস্টিং কথা কওয়া যাবি, কোনো দায়িত্ব নেওয়া লাগবে না, সেটা একেবারে লেখা ওঠে। একেবারে কি প্ল্যানিং দেওয়া লাগবে? দিয়ে দেবো, সলিড প্ল্যানিং দিয়ে দিতে পারি। 4 মাসে ঢাকার বাতাস ক্লিয়ার লাগবা বাজি, জানি লাগবে না, কারণ পারবে না তুমি এটা করতে। আওয়াজ তাই নিছে। আর সামেসি কোন ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দাও, তোমার হুতায় দেওয়া 1-2 এর ব্যাপার, বেশি বাইরেও না। ঝড় আসলে না সামাল দিতে পারবে না, কান্দা বুক বসাবা, খুব খেয়াল। রেজওয়ানা সামনে মুরগি পিছে শিয়াল। এই সরকারের আমলে সত্যিকার অর্থে সবচেয়ে বিতর্কিত মানুষ একজন মোহাম্মদ আসিফ নজরুল। যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সোমবার সিডাক মিলনায়তনে, সেই বক্তব্যে যেসব ইউটিউব চ্যানেলে এসছে, সেই ইউটিউব চ্যানেলের কমেন্ট অপশনে একটু আপনারা গিয়ে দেখুন যে সেখানে একটি মানুষ নেই যে এই আসিফ নজরুলের কোনো প্রশংসা করছে, কোনো ইতিবাচক কথা বলছে। আসিফ নজরুলের যদি লজ্জা শরম থাকতো তাহলে আরো আগেই তিনি পদত্যাগ করে চলে যেতেন। তার অতীতের বিতর্কিত কর্মকাণ্ড নেট দুনিয়ায় আসছে, ভিডিও অডিও ফাঁস হচ্ছে, আপনারা জানেন সেগুলো কতটা নৈতিক চরিত্র স্ফলনের অডিও ভিডিও ফাঁস হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে তার ভিডিও ফাঁস করে দেবেন। এই ধরনের অভিযোগ
মাথা হেট হয়ে যাওয়ার মতো অভিযোগ। কোথায় যাব আমরা? লজ্জা শরমহীন ভাবে আজকে মহামান্য রাষ্ট্রপতিদের ভৃত্য বলছেন। আর আসিফ নজরুল কেন বলছেন 1 বছর সময় পেলে সংস্কারগুলো করে যাব? হঠাৎ 1 বছর সময় পেলে কেন বলছেন? তাদের তো বলা উচিত যে নিশ্চিতভাবে আমরা 1 বছর 1.5 বছর সময় দায়িত্ব আছি, আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করে যাব। আজকে তিনি কেন বলছেন 1 বছর সময় পেলে এই কাজগুলো করে যাব? তিনি কি আলামত পাচ্ছেন যে 1 বছর সময় পাবেন না বা সংস্কারের সময় পাবেন না? কথা শুনে তো তেমনটাই মনে হচ্ছে। তিনি বলেছেন, খবরে প্রকাশ হয়েছে যে আজকের একটি বক্তব্যে বলেছেন যে রাজনৈতিক সরকার আপনাদের সংস্কার রাখবে না। এই যে আমি একটা উদাহরণ বারবার দিই, আর 14টা উদাহরণ দেওয়ার প্রয়োজন হয় না, এরকম নানা রকম উদাহরণ দেওয়া যায়। যেমন এই যে সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি আমদানি, 111-এর তত্ত্বাবধায়ক সরকার এই সুবিধাটি বাতিল করেছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথম অধিবেশনেই এই সংসদে এসে সংসদ সদস্যদের শুল্ক মুক্ত গাড়ি আমদানির সুযোগ আবার চালু করে। কি বুঝলেন? তাহলে কি সংস্কার আপনারা যেগুলো করতে চাইছেন সেগুলো কি থাকবে? এক কলমের খোঁচায় এগুলো তো বাতিল হয়ে যাবে। কারণ রাজনৈতিক দলগুলো চিন্তা করবে যে তাদের দল শাসন করতে, তাদের দেশ শাসন করতে, আমি দল শাসনেরও কথা বলছি, যে যে প্রক্রিয়া দরকার, যে যে সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করবে। ওই যে গাড়ি আমদানি, আওয়ামী লীগ ক্ষমতায় এসে মনে করেছে যে আমার সংসদ সদস্যদের তুষ্ট করতে, কিংবা সংসদ সদস্যদের অনেকের গাড়ি থাকে না, গাড়িহীন অনেক মধ্যবিত্ত সংসদ সদস্য থাকে। এই যে গত সংসদে একটা তরুণ, যশোরের এক ছেলে, তরুণ সাংসদ, সে প্রথম অধিবেশনের দিন এলো সিএনজিতে চড়ে। এই কথা বিবেচনা করেই আওয়ামী লীগ আবার গাড়ি সুবিধা চালু করেছিল। তো কাজেই দেশ চালায় রাজনীতিবিদরা, সিদ্ধান্ত রাজনীতিবিদদেরই নেওয়া উচিত। আপনি অরাজনৈতিক মানুষ, রাজনীতির জন্য যে সংস্কার দরকার, দেশের জন্য যে সংস্কার দরকার, সেটি তো আপনি বুঝতে পারবেন না, এটি স্বাভাবিক। তিনি একই অনুষ্ঠানে আরেকটি কথা বলেন, আওয়ামী লীগ আমলে একটি প্রবণতা চালু হয়ে গিয়েছিল দোষী সাব্যস্ত ও অপরাধের বিচার হওয়ার আগে দিনের পর দিন জামিন নাকচ করে মাসের পর মাস, বছরের পর বছর জেলে রাখা। তিনি বলেন বাংলাদেশ জুডিশিয়ারি হয়ে গিয়েছিল নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের একটা হাতিয়ার। সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরে ডক্টর আসিফ নজরুল বলেন, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম ও নিপীড়ককে পরিণত হতে পারে না। এই যে এই কথাটি তিনি বললেন যে আওয়ামী লীগের আমলে বছরের পর বছরে জেলে রাখা হতো, এখন কি হচ্ছে? এখন কি যথাযথ জামিন দেওয়া হচ্ছে? নিরাপরাধ মানুষকে ষড়যন্ত্রমূলক মামলা করে ফাঁসিয়ে দিয়ে জামিন দেওয়া হচ্ছে? হচ্ছে না। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শুনে আপনার কি মনে হয়েছে? দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওতে আলোচিত বিষয়ের উপর আপনার মূল্যবান মতামতটুকু।